জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি চন্দন এবং আমার সঙ্গে অবশ্যই শ্যামল পাল। আজকের যে বিষয়, সেই বিষয়টা কিন্তু একেবারে আনকোড়া। মানে যে খবরটা শুনলে হয়তো আপনারা চমকে উঠতে পারেন, কারণ আমি শ্যামলবাবুকে একটু দেখাতে বলবো যে এই ত্রিশূল অ্যাপার্টমেন্ট বলে এখানে একটি অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছে 9 কাঠা জমির উপর এবং 5 তলা বাড়ি। এই পুরো বাড়িটা পৌরসভা আমাদেরকে জানিয়েছে যে পুরো বাড়িটা বেআইনি, অর্থাৎ এই পুরো বাড়িটার কোনো রকম কোনো প্ল্যান স্যাংশন করানো হয়নি, বরং যে প্ল্যান স্যাংশন প্ল্যান বলে যে প্ল্যানটি এই আবাসনের আবাসিকদের দেওয়া হয়েছে সেটি সম্পূর্ণ ভুয়ো, সেটি পৌরসভার অনুমোদিত নয়। আমরা একজনকে পেয়ে গেছি যিনি এই যে বাড়িটি, যে আবাসনটি তৈরি হয়েছে সেই আবাসনটির ওয়ারিশান, অর্থাৎ মালিকের ছেলে। তার সঙ্গে একটু কথা বলবো। আপনাদের সঙ্গে কার চুক্তি হয়েছিল? মানে যখন আমাদের সঙ্গে চুক্তি হয়েছিল তাপস কুমার ভগত বলে একজন নির্মাণ শিল্পী, যিনি, যার মূলত বসত বাড়ি হচ্ছে ব্যারাকপুরে, আর অফিসটা আমাদের এই বিল্ডিং এর কাছাকাছি, এখানে নস্টেশন দেখাতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা তাপস ভগতের সঙ্গে দেখা করার চেষ্টা করবো। সডান আমরা যাবো তাপস ভগতের বাড়িতে। এইখানটাতে পুরো বাড়িটা পরে এই যে আমি শ্যামলবাবুকে দেখাতে বলবো, এটি সেই তাপস ভগত, তার অফিস, এবং এই অফিসে বসেই যে বাড়িটা দেখালাম আমরা, ত্রিশূল অ্যাপার্টমেন্ট, সেই ত্রিশূল অ্যাপার্টমেন্টের চারজন যারা জমির মালিক ছিলেন তাদের সঙ্গে কিন্তু এখানে বসেই সমস্ত কথাবার্তা হয়েছিল, চুক্তি হয়েছিল ইত্যাদি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটি শুধু বন্ধ নয়, দীর্ঘদিন যে খোলা হয় না, হ্যাঁ, সেটা যে খোলা হয় না সে তার প্রমাণ আমরা এখানে পাচ্ছি। বন্ধ আছে, প্রায় 2 বছরের উপর বন্ধ আছে। 2 বছরের উপরে বন্ধ রয়েছে, বন্ধ হয়ে যাচ্ছে। আপনাদের কবে থেকে শুরু হয়েছিল কাজটা? দেখুন, আমাদের সাথে তো এগ্রিমেন্ট হয়েছিল ডিসেম্বর 2012-তে। তারপর 13 সালের শেষের দিক থেকে কাজটা শুরু হয়েছে এবং সেটা এখনো চলছে, কাজ কিন্তু কমপ্লিট হয়নি। প্ল্যান তো বলছে 2016 সালে প্ল্যান হয়েছে, কিন্তু কাজ আগে থেকে শুরু করে দিয়েছিল। প্ল্যান তো ফেলাই হয়নি, আমরা পরে জানতে পেরেছি। ওই প্ল্যান স্যাংশন ডেটের অনেক আগে থেকে এটা কাজটা শুরু করেছিল। যদিও স্যাংশন ডেট বলে এটাতে এখন বলা বাতুলতা হবে, মানে ওই স্যাংশন ডেটটা তো কোনো স্যাংশনের ডেটই নয়, এটা তো রেকর্ডের নয়, স্যাংশনই হয়। এই ত্রিশূল অ্যাপার্টমেন্ট সম্পর্কে খোঁজ খবর করতে গিয়ে দেখা গেল যে তাপস ভগত, যিনি এই ডেভেলপার হিসেবে এই জমিটি নিয়েছিলেন, 9 কাঠা জমি, তিনি আদৌ কোনো প্ল্যান স্যাংশন করেননি। সেই তার সত্যতা, তার বাস্তবতা আপনাদের আমরা নিশ্চয়ই দেখাবো। তার আগে একবার ভেতরে যাব, কারণ যে জয়দীপ বাবুর সঙ্গে আমরা কথা বললাম তিনি আমাদেরকে বুঝিয়ে দেবেন যে কিভাবে এই ঘটনাটি ঘটল, অর্থাৎ কিভাবে মানে যে প্ল্যানটি স্যাংশন হয়নি, তারা প্রতারিত হয়েছেন, কিভাবে বোঝানো গেল সেটা তিনি আমাদের বোঝাবেন বলে কথা দিয়েছেন। তিনি উপরে আছেন, আমরা সটান ওপরে যাব। আমাদের মূল অভিযোগ হচ্ছে আমার মা, যিনি এখনো জীবিত, ট্যাক্স পেয়ার, আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্ট ট্যাক্স পে করা হয়েছে তার রিসিট, এখানে মায়ের সই আছে, শ্রীমতী উমাধর, ঠিক আছে। এটা 23-24-এর লাস্ট ট্যাক্স রিসিট, ফাইনাল করে, এটি কারেন্ট ট্যাক্স রিসিট। তো এই জায়গাতে তাপস কুমার ভগত নামে এক ডেভেলপারের সাথে আমাদের ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট হয়েছিল। তিনি বাড়ি বানিয়েছেন, আমাদের এখানে বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে, G+4। আমাদেরকে কোনো রকম স্যাংশন প্ল্যান কিছুই দেননি, এটা দেওয়ার কথা ছিল আমাদের এগ্রিমেন্ট অনুযায়ী। পরে যখন আমরা জানতে পারলাম যে এই প্ল্যানটা বোধহয় সঠিক নয়, আমরা মিউনিসিপ্যালিটিতে কোয়ারি করি এই প্ল্যানটার ভিত্তিতে, যেটার ভিত্তিতে এখানে প্রায় 40খানা ফ্ল্যাট অলরেডি রেজিস্টার্ড হয়ে রয়েছে। প্ল্যানটা একটু দেখান আমাকে। এই হচ্ছে প্ল্যানের ভলিউম নাম্বার, দেখিয়ে দিই ভলিউম নাম্বার, এবং 4জন অথরিটি যারা মানে অথরাইজ টু সাইন প্রথমটা প্রথমটা পাই সইয়ের জায়গাটা। আচ্ছা,
সেখানে এই 4 জন যে ল্যান্ডলর্ড যাদের সিগনেচারটা দরকার, সিগনেচার এখানে দেখিয়েছেন, কিন্তু সিগনেচারগুলো একটাও ল্যান্ডলর্ডের সিগনেচার না, এটা প্রমাণিত, একদম প্রমাণিত, ঠিক আছে? এগুলি একটাও ল্যান্ডলর্ডের সিগনেচার নয়। এইটাকে সামনে রেখেই উনি প্ল্যান একটা তৈরি করেছেন, এবং যে নাম্বারটা আপনাকে দেখাচ্ছিলাম মাত্র 532 নম্বর, স্যাংশনড অন 4/4/2016, 4/4/2016 সবকটা সই রয়েছে দেখেছেন। আমরা এই ব্যাপারে সন্দেহ হওয়াতে আমরা মিউনিসিপ্যালিটিতে চিঠি করেছিলাম যে এরকম এই প্ল্যানটা আপনাদের এখানে স্যাংশন প্ল্যান হিসেবে রেকর্ডেড কিনা আমাদেরকে জানান প্লিজ। তো ধন্যবাদ মিউনিসিপ্যালিটিকে। মিউনিসিপ্যালিটি আমাদেরকে আমাদের কথার প্রত্যুত্তর দিয়ে চিঠি দিয়েছেন যে এই প্ল্যানটি, এই যে নাম্বারের প্ল্যানটা, এই নাম্বারের প্ল্যানটা 22 নম্বর ওয়ার্ডের নবারণ পল্লীতে শ্রী সুশান্ত দাস নামে রেকর্ড রয়েছে। 532 নম্বর বিল্ডিং প্ল্যান যেটা আমি দেখেছি সেখানে রেকর্ডেড রয়েছে এটা। আর আমাদের জমিতে যেখানে অন্যতম ল্যান্ড রেডি, তাতে লক্ষ্য করেন দেখবেন যে মিউনিসিপ্যালিটি ক্লিয়ারলি উল্লেখ করেছেন যে এই নো স্যাংশন record found in the name of Srimati Umadhar and others with building plan sanction number 532 date 4/4/2016 till date as per their record, মানে মিউনিসিপ্যালিটি রেকর্ড। তো এখানে নাম্বারটা আপনারা দেখেছেন, এখানে সমস্ত ল্যান্ডলর্ডের ছবি দেখেছেন, স্যাংশন প্ল্যান বলে একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আদৌ এটা কোনো স্যাংশন প্ল্যান নয়। অর্থাৎ এই যে 204 নম্বর হোল্ডিং নর্থ স্টেশন রোড আবারপাড়া কলকাতা 109 যে বিল্ডিংটা খারাপ হয়ে রয়েছে অলরেডি, এবং প্রায় 32 থেকে 40খানা ফ্ল্যাট এবং রেজিস্টার্ড হয়েছে ARA2-তে, এগুলো এটা পুরোটাই একটা অবৈধ নির্মাণের উপরে তৈরি হয়েছে, এবং সেখানে এখন তো সব কটা ফ্ল্যাটই অকুপাইড হয়ে রয়েছে। আমরা যখন তাপস ভগতকে ডেভেলপার আছে তাকে যখন আমরা এই বিষয়ে যখন বলি, তিনি কিন্তু এ ব্যাপারে কোনো রেসপন্স করেন না, এবং আমাদের সাথে কোনো যোগাযোগও তার এই মুহূর্তে নেই। তিনি যা সমস্ত কাজকর্ম করছেন, রেজিস্ট্রেশন করছেন, বাইরে বাইরে করছেন। গত শুক্রবারও 2টো ফ্ল্যাট রেজিস্ট্রি হয়েছে। আমার এক্ষেত্রে একটা প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে যে একটা মিউনিসিপ্যাল এরিয়াতে যখন কোনো একটা বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে, সেখানে তো অবশ্যই একটা দায় বর্তায় যারা ব্যাপারটা স্যাংশন করার জন্য অথরাইজড, তারা কতটা লক্ষ্য করছেন। এবং এই যে কোনো স্যাংশন ছাড়া একটা বিল্ডিং হয়ে গেল, এটা তো মিউনিসিপ্যাল এরিয়ার প্রতিটা মানুষের লস, কেননা মিউনিসিপ্যালিটি এরিয়ার মানুষেরা এই যে এই ট্যাক্সটাকে তো ভোগ করতে পারবে না। তো ডেভেলপমেন্টে যাওয়ার কথা, এই ট্যাক্স আদায় হলে মিউনিসিপ্যালিটি এখান থেকে 1 পয়সা ট্যাক্স পেল না। এবং শুধু আমাদের এই বিল্ডিং না, আমি খোঁজ করতে গিয়ে দেখেছি 8 নম্বর 9 নম্বর ওয়ার্ডে যতগুলো বিল্ডিংও করেছে বোধহয় একটির বেসিক প্ল্যানটা স্যাংশন আছে, বাকি কোনোটা কোনো স্যাংশন প্ল্যানই নেই, পুরোপুরি আনঅথরাইজভাবে হয়ে যাচ্ছে সেগুলো, এবং ভুয়ো প্ল্যানের ভিত্তিতে রেজিস্ট্রেশনটাও হচ্ছে। এইখানে আমার মনে হয় যারা কনসার্ন যারা আছেন তারা এই বিষয়টাতে স্টেপ নেওয়া দরকার। আর্জেন্টলি এই বিল্ডিংয়ের প্ল্যানটাকে স্যাংশন করানোর জন্য আমার মনে হয় যিনি দায়িত্ব যাকে দেওয়া ছিল তাপস ভগতকে, তাকে চাপ দেওয়া দরকার। তিনি তিনি থাকেন ব্যারাকপুরে, তিনি ব্যারাকপুরে থাকেন, তিনি মূলত নির্মাণ শিল্পের লোক, রেস্তোরাঁ ব্যবসাও করেন ইদানিং। তো তাকে চাপ দিয়ে এইটা করাতে হবে দুটো উদ্দেশ্যে। এক হচ্ছে বিল্ডিংটিকে অথরাইজ করার জন্য, যদি সত্যি অথরাইজ হওয়ার উপযুক্ত হয়। 2 হচ্ছে ন্যায্য কর আদায়ের জন্য, এটা কিন্তু সমস্ত উপভোক্তা হচ্ছে আমরা যারা নাগরিক বানিয়ে আসছে। এই জিনিসটা আবেদন রাখবো আপনাদের চ্যানেলের থ্রুতে আমাদের মিউনিসিপ্যালিটির কাছে এবং চেয়ারম্যান। আপনারা যারা ল্যান্ডলর্ড তাদের প্রতি ওনার কি, তাদেরকে আপনারা ও কতটা ডিপ্রাইভ করেছে? তাদেরকে দেখুন, ডিপ্রাইভ তো আমরা হয়েছি, কেননা এক হচ্ছে আমাদের যে এগ্রিমেন্টটা ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট হয়েছিল তাতে যে সমস্ত আমাদের দেওয়ার কথা ছিল, যতটা মানে স্পেস এবং যতটা ক্যাশে বা ইয়েতে, সেটা কোনোটাই আমরা এখনো পর্যন্ত পাইনি। একটা ঘরে আমরা রয়েছি ঠিকই, তার অ্যালটমেন্ট এটা এখনো পর্যন্ত পাইনি। এটা শুধু আমাদের ক্ষেত্রে না, অন্যান্য সমস্ত বিল্ডিং যেগুলো ডেভেলপ করেছে সেখানে কোনো না কোনো ডেভেলপারের ল্যান্ডলর্ডের পার্ট তারা এখন আদালতের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে সব কটা ক্ষেত্রেই। আমরা যদি জানি, আপনারা যদি ছানবিন করেন তা দেখতে পারবেন সমস্ত ক্ষেত্রেই এই কম্পিটিশন করে বসে আছে। একটা ফ্ল্যাট 2বার করে বিক্রি করে দিয়েছে, একটা ফ্ল্যাট 2বার 3বার করে বিক্রি হচ্ছে। এখানে রোজ কোনো না কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউট থেকে লোক আসে, তারা এসে
যাচাই করতে যান যে এই নম্বরের ফ্ল্যাটটা ওনাদের কাছে মর্টগেজ আছে, যারা ফাইন্যান্স করেছেন পুরো টাকা দিয়ে দিয়েছেন, কিন্তু দেশে দেখছেন সেখানে অন্য লোক আছে এবং তাকে রেজিস্ট্রি করা আছে, যে তাকে রেজিস্ট্রি করে দেওয়া আছে। আর যার নামে ব্যাংক ফাইন্যান্স হয়েছে বা কোনো টাটা ক্যাপিটাল থেকে এখানে এসেছিল ফাইন্যান্স হয়েছে, তিনি কোনোদিনও এখানে থাকেননি। কারণ আমরা বিল্ডিংয়ের শুরুতে থেকে দেখছি এখানে তাদেরকে আমরা কোনোদিন দেখিনি, তারা থাকেন না, তারা আসেনও না, সেক্ষেত্রে পুরোটাই ফ্রড কেস। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার এই যে আপনাদের প্রমোটার ডেভেলপার তার কি মানে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়ার দাবি করছে? দেখুন, প্রথমত হচ্ছে তার বিরুদ্ধে প্রথম ব্যবস্থা সেটা হচ্ছে বিল্ডিংটাকে অথরাইজ করতে হবে, প্ল্যানটাকে স্যাংশন করিয়ে নিয়ে, তার জন্য যে কর দিতে হবে প্রপারলি, সেই কর দিয়ে অন্যান্য ডেভেলপাররা যে কাজটা করে যেরকমভাবে করে সেরকমভাবে করে তাকে ফার্স্টে অথরাইজ করতে হবে, কারণ এতগুলো লোকে ভবিষ্যতে বাড়তে নিয়েছে। আপনাদের এটা কতলা? এটা G+4। একদম প্রথমে আমাদের সাথে G+3 কথা হয়েছিল, সেটাকে পরে এনহ্যান্স করে ও G+4 করেছে। আপনারা শুনলেন যে জয়দীপ বাবু কিভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে বিষয়টি কিভাবে তারা প্রমাণ পেয়েছেন যে এই সমস্ত বাড়িটিতে তৈরি হয়েছে, এত বড় একটি বাড়ি তৈরি হয়েছে, একটা বিল্ডিং তৈরি হয়েছে, একটা আবাসন তৈরি হয়েছে, সেটা সম্পূর্ণ একটা মিথ্যে ভুয়ো প্ল্যানের উপর দাঁড়িয়ে। আমরা দেখব যে একে জমির অন্যতম একজন মালিক বৃদ্ধা অসুস্থ এবং আসক্ত উমা ধর কিভাবে সময় কাটাচ্ছেন, দিন কাটাচ্ছেন একটি যিনি এই যে বিশাল আবাসন তৈরি হয়েছে সেই আবাসনের অন্যতম একজন শরিক জমির মালিক। এই আবাসনেই একটি ফ্ল্যাট কিনেছেন প্রাক্তন পুলিশ কর্মী প্রবীর কুমার অধিকারী। চলুন তার ফ্ল্যাটে যাই, তার সঙ্গে কথা বলি, তার বক্তব্য জানি। প্রবীরবাবু আছেন? আমরা একটা এসেছিলাম চ্যানেল থেকে। কোন চ্যানেল? 7 নিউজ। এই জানতে যে আপনাদের ফ্ল্যাট নিয়ে একটা গন্ডগোল হচ্ছে, সেই গন্ডগোল। এখন গন্ডগোল তো এখানে অনেক কিছু হচ্ছে। এখন কি আপনাকে বলবো, আপনারা যখন এসছেন মিডিয়ার লোক, আপনাদের তো কিছু বলতে হবে, বলে যদি কিছু সুরা হওয়া হয় দেখা যাবে। আপনি এই ফ্ল্যাটে কবে এসেছেন? আমি এই ফ্ল্যাটে এসেছি বছর 3 হয়ে গেল, কিন্তু তার আগে আমি ওইদিকে একটা ফ্ল্যাটে ছিলাম আর কি। রিটায়ার করার পর? হ্যাঁ, রিটায়ার করার পর। কি সমস্যায় পড়েছেন এই ফ্ল্যাটে এসে? সমস্যা বলতে এখানে তো আপনারা দেখলেন যে ফ্ল্যাটটা পুরো ইনকমপ্লিট রয়েছে। তারপরে এখানে আমাদের কাছ থেকে বিভিন্ন খাতে টাকা নিয়ে নিয়েছে, কিন্তু যখন রেজিস্ট্রেশন করাতে বলছি আবার বলছে আমাকে টাকা দাও, আমাকে টাকা দাও। তো কত টাকা দেবো? ওকে যেরকমভাবে ওর যা সব কন্ট্যাক্ট হয়েছে এবং ও কীভাবে কী খরচা করেছে সেসবের কোনো হিসাবপত্র আমাকে দেয়নি। কতগুলো ডকুমেন্ট দিয়েছে, মানে রিসিপ্ট কপি দিয়েছে, আর কিছু টাকা নিয়েছে তার কোনো রিসিপ্ট কপিও দেয়নি। আর এখন শুনছি যে আপনার ফ্ল্যাটটা নাকি আরেকবার বিক্রি? হ্যাঁ, আরেকবার একজনকে বিক্রি করেছে। সে ইন্ডিয়ান ব্যাংক থেকে ওরা এসেছিল, এসে একটা কাগজ দিয়ে বলে গেছে যে এই ব্যাপার আছে, কার নামের জন্য বেঁচেছে। এখন সেই টাকা সেইভাবেই রয়েছে। আর এখানে ভীত অবস্থায় থাকতে হচ্ছে, কারণ কোন সময় এসে বলবে যে ঘর ছাড়ো, উঠো, চলে যাও। কারণ আমাকে খালি একটা ওই আপনার ওই লেটার দিয়েছিল আমাকে আজ পর্যন্ত, ওই কী যেন বলে ওটাকে, মানে কমপ্লিকেশন সার্টিফিকেট বা না, ওই কোনো মানে এরকম এগ্রিমেন্টের কোনো কাগজপত্র কিছু দেয়নি। অথচ সেদিনকে এসে কিছুদিন আগে একটা ছেলে এসে কৌশিক দাস বলে, সে আমার এখানে এসে আমাদের ফটো সব তুলে নিয়ে গেছে। এবং পরবর্তী স্টেজে আরেকটা ছেলে এসে তাকে দিয়ে একটা ডিড সই করে নিয়ে গেছে। কিন্তু আমি বারবার যখন তাকে জিজ্ঞাসা করছি, সে আরও এখন টাকা চাইছে, বলছি যে এই টাকা না দিলে হবে না। কিন্তু আমি যে টাকা ওকে দিয়ে দিচ্ছি, আমার যা ফ্ল্যাটের দাম, তার থেকে ওকে আমার বেশি টাকা দেওয়া হয়ে গেছে। তা আমি এখন ওকে কেন আবার টাকা দিতে যাবো? আমি এখন চুপচাপ বসে আছি, আমি আর টাকা কিছু দেবো না। এবার যা হয় হবে আমার। আর ওই ব্যাংকের কেসটা যদি আপনার ঘাড়ে এসে পড়ে, যে আপনার কাছে অলরেডি এসছে একবার ব্যাংকের লোক,
এখন ব্যাংকের কেসটা যদি আসে আমি তখন বাধ্য হয়ে বলতে হবে যে নিয়েছে তার কাছে জানাকে। যারা এই জিনিসটা করেছে, একটা লোককে বেচার পর তো দ্বিতীয় কাউকে জিনিসটা বেচতে পারে না। বেচা মানে কি, এই লোকগুলোকে দেখিয়ে ও টাকা তুলেছে ব্যাংক থেকে। সেক্ষেত্রে কি আপনি প্রতারণার শিকার হয়েছেন? প্রতারণা মানে কি, ও তো আমার যতদূর মনে হচ্ছে ওর নিজের ব্যাংক অ্যাকাউন্ট মনে বন্ধ। ও তো আমার কাছ থেকে ভালো মানে এমনভাবে কথা বললো যেন মনে হচ্ছে খুব ভদ্রলোক। আপনি ওকে এই অ্যাকাউন্টের টাকাটা দিয়ে দেন, কোনো অসুবিধা হবে না, আমি তো আছি, এরকম নানান ধরনের মন্তব্য আমাকে করেছে। ইন ফিউচারে ওকে আমি আমাকে ওই যে ডিটটা সই করতে এসেছিলো, ওর যে একটা লোক এসেছিলো, ও বললো যে একটা ব্ল্যাঙ্ক চেক দেওয়ার জন্য। তা আমি বললাম যে ব্ল্যাঙ্ক চেকটা যে আমি দেবো কী কারণের জন্য দেবো। আমি ওকে ফোন করলাম, ও বললো যে ওই যে আপনাকে যে 19 লাখ টাকা দেখানো হয়েছে না, ওইটা যে আপনি আমাকে পেমেন্ট করেছেন, ওইটা আমাকে ওই যখন রেজিস্ট্রি হবে তখন আমাকে দেখাতে হবে, তারপরে ছিঁড়ে ফেলে দেবো, কোনো অসুবিধা হবে না। সেই ভরসায় ওকে আমি একটা ব্ল্যাঙ্ক চেক দিলাম। ও কি করেছে, আমাকে কি বললো আমি অতটা বুঝতে পারলাম না, ফুটফাট করে ও আমার ওই ব্ল্যাঙ্ক চেক থেকে আবার প্রায় 2 লাখ টাকার উপরে টাকা নিয়ে নিয়েছে। সম্পূর্ণ চিটিংবাজের পাল্লায় পড়েছেন নাকি? সবাই আপনি এলাকায় জিজ্ঞাসা করবেন যাকে, এরকম এই উপরের ঘরগুলো ছিল দুটো করে ভেঙে ভেঙে যাদের কাছ থেকে টাকা নিয়েছিল তাদের টাকা পয়সা দিয়েছে কিনা জানি না, ওই ঘরগুলোকে সিঙ্গেল করে করে বিক্রি করেছে। আর উপরে একজন ছিল, নিচে ওই কি গোপাল বলে একটা ছেলে আছে, ওদের উপরে ছিল, ওদেরকে নিচে জোর করে পাঠিয়ে দিয়েছে। মানে মাইক ইজ রাইটের মতন চালিয়েছে জিনিসগুলো। এই অবসর জীবনে এসে এই ধরনের বিপর্যয় কি বলবেন? কি বলবো, বলার তো কোনো ভাষা না। দেখুন, আমরা ফোর্সের পুলিশের চাকরি করেছি, আর থানা ফাঁড়িতে তো আর কাজকর্ম কিছু করিনি। তা আমরা লোককে বিশ্বাস করি, আমি সত্যি বিশ্বাস করে লোককে চলতাম। কিন্তু এই যে পরিষ্কার লোক হয়ে এর ভিতরে যে এত কালো, তা কি করে বুঝবো? আপনার নামটা একটু বলুন। আমার নাম কবির কুমার অধিকার, আমি একজন এক্স সাব ইন্সপেক্টর, স্টেট আর্ম পুলিশ, এসএবি 2nd ব্যাটালিয়ন। এই ফ্ল্যাটটা যার জমির ওপর তৈরি হয়েছে বা যাদের জমির ওপর তৈরি হয়েছে, যে 4 জন মালিক ছিলেন, তাদের মধ্যে অন্যতম উমাধর, তার ছোট ছেলে, তিনি এখন এই ফ্ল্যাটেরই একজন মালিক বলা যায়। তাকে কিভাবে প্রতারিত করার চেষ্টা হয়েছিল আমরা সরাসরি শুনবো সন্দীপ ধর, অর্থাৎ ওই উমাদেবীর ছোট ছেলের কাছ থেকে। বাবু, আপনার সমস্যাটা কি? আমার সমস্যা হলো, আমি এই বিল্ডিংয়ের ল্যান্ডলেডি যিনি আছেন উমাধর, তার ছোট ছেলে। এই যে ফ্ল্যাটটা দেখছেন, এই ফ্ল্যাটটা আমার নামে অ্যালোকেশন করা ছিল, এবং এই ফ্ল্যাটটা আপনার এগ্রিমেন্টে উল্লেখ ছিল। হঠাৎ একদিন দেখি যে ডেভেলপার তাপস কুমার ভগত, উনি একটা সেল লেটার পাঠিয়েছে। এই দেখুন, সেই এগ্রিমেন্ট ফর সেল, এই নাম পাঠিয়েছে কবে, 11/3/2020। এই ডেটে সেল লেটারটা পাঠিয়েছে যে আমি ফ্ল্যাটটা বিক্রি করব 24 লাখ টাকায়। আপনি বিক্রি করছেন না, আমার মা বিক্রি করছে, মায়ের বয়ানে পাঠিয়েছে। 2 লাখ টাকাও দেবে, 22 লাখ টাকা পরে দেবে, এই বলে এই চিঠিটা পাঠিয়েছে তাকে সই করে দেওয়ার জন্য। তাহলে ও ফ্ল্যাটটা বিক্রি করতে পারবে। এই দেখুন, 24 লাখ টাকায় বিক্রি করবে, 2 লাখ টাকা এখন দেবে, বাকি টাকা পরে দেবে বলে। এখানে সিগনেচার, অনার সিগনেচার বলে লেখা। আমি এটা করতে দিইনি, তার জন্য এই ফ্ল্যাটটা দুজনকে বিক্রি করেছে। একজন থেকে শিলিগুড়িতে, নাম হলো বিপ্লব চন্দ্র, আর একজন হচ্ছে সতীশ সাউ। এই ফ্ল্যাটটা বিক্রি করে। আসল মালিক হচ্ছে এই ফ্ল্যাটের আমি না, আমার মা, যেহেতু তিনি ল্যান্ডলেডি। কি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন আপনারা? এই আপনাদের ফ্ল্যাটে একের পর এক সমস্যা। আমরা যে পরিস্থিতিতে পড়ে আছি অথই জলে। এর থেকে ও নিজেকে বড় ব্যবসায়ী বলে ব্যারাকপুরে ভালো আছে, এইসব কীর্তিকলাপ করে বেড়াচ্ছে, এবং এইসব কীর্তিকলাপ করছে বলে ও ওখানে সিকিউরিটি গার্ড দিয়ে বসে রয়েছে, ওকে ধমকাচ্ছে চমকাচ্ছে, এগুলো কিছুই না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এর একটা সমাধান হতে। এর সুষ্ঠু সমাধান কি আছে, কোথায় গেলে হবে, আপনাদের মাধ্যমে আমরা সেটাই জানাতে চাই, এবং এটা পাবলিক জানুক যে এরকম হচ্ছে। আমরা এতক্ষণ ধরে অভিযোগ শুনলাম। আপনার এই যে বেআইনি যে বাড়ি, সেই বাড়ি সামনে আরেকবার দেখাতে বলবো যে যতটা সম্ভব। এত বড় একটা বাড়ি দেখুন, আমার ধারণা 45টির বেশি ফ্ল্যাট রয়েছে।
অধিকাংশ ফ্ল্যাট অকুপাইড এবং অভিযোগ যেটা সেটা একাধিকবার বিক্রিও হয়েছে। সুতরাং সব মিলিয়ে যে পরিস্থিতি, তাতে এই যে আপনার প্ল্যানটি স্যাংশন হয়নি বা এই সমস্ত কিছুই ভুয়ো কাগজপত্র, এ বিষয়ে বাড়ির জমির যারা মালিক তারা দ্বারস্থ হয়েছেন পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান এবং বিশিষ্ট আইনজীবী চারণ চক্রবর্তী। আমরা চারণ চক্রবর্তীর কাছে যাব, তিনি কি বলছেন শুনবো। জমির মালিক পক্ষ প্র্যাকটিক্যালি তাদের যে ওনার্স অ্যালোকেশন সেটা সঠিকভাবে বুঝে পায়নি বলে মালিক পক্ষের একটা অংশ আমার কাছে আইনি পরামর্শের জন্য এসেছে। এবার আইনি পরামর্শের জন্য আসার ফলে আমি যাবতীয় কাগজপত্র তাদের কাছে চেয়েছি। এখন সেই কাগজপত্র দেখতে গিয়ে আমি যখন বিল্ডিং প্ল্যানটা দেখলাম, তাতে যে এটা দেখলাম সই তৎকালীন পৌরপ্রধান স্বপন কুমার ঘোষ অর্থাৎ মন্টুদার সই, যেটা দেখলাম দেখেই বুঝলাম যে ওটা মন্টুদার সই না। এমনকি আমাদের যে ইঞ্জিনিয়ার যার সই করতে হয় প্রত্যেকটা বিল্ডিং প্ল্যানে, দীর্ঘদিন পৌরসভাতে ঢাকার সুবাদে ইঞ্জিনিয়ারের সই আমার পরিচিত, সেই সইটাও যেহেতু পৌরসভার এটা একটা অথেন্টিক ডকুমেন্ট না, তখন আমি আমার ক্লায়েন্টকে পৌরপ্রধানের কাছে একটা চিঠি করার জন্য বলেছি যে এই বিল্ডিং প্ল্যানটার জাস্টিফিকেশন সম্পর্কে অবহিত করার জন্য। এবং পৌরসভা থেকে ঘটনাক্রমে আমি যে সন্দেহটা প্রকাশ করেছি সেটাকে প্রায় মান্যতাই দিয়েছে এবং পৌরসভা বলে দিয়েছে এই নাম্বারের এই যে বিল্ডিং প্ল্যান যেটা মানে ডেভেলপার দেখিয়ে বিল্ডিং তৈরি করেছেন, এমনকি আমি শুনেছি বিল্ডিং বিক্রি করেছেন এবং বিভিন্ন ব্যাংকের লোন পেয়েছে। আমি আশ্চর্যজনক বিষয় যে ব্যাংকগুলো লোন দেওয়ার ক্ষেত্রে এই বিল্ডিং প্ল্যানগুলোকে যথাযথভাবে যাচাই না করে এরকম একটা কাজ করে ফেলেছে। আমার মনে হয় এই ভয়ঙ্কর বিষয়। এবং আমার কাছে যেটা সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো যে পৌরসভা যেহেতু এই কাগজটা দেখার পর বুঝতে পেরেছে যে পৌরসভার গুরুত্বপূর্ণ যে সিল ইত্যাদি এগুলো জাল হচ্ছে, সুমোটো পৌরসভা আইনি ব্যবস্থা, কারণ এটা ক্রিমিনাল অফেন্স, এটা ক্রিমিনাল অফেন্স যে একজন পদাধিকারী পৌরসভার সর্বোচ্চ মানে 1 নম্বর প্রতিনিধি তার সই যদি জাল হয়ে যায়, পৌরসভার বাস্তুকারের সই যদি জাল হয়ে যায় এবং এরকম জাল প্ল্যান দিয়ে যদি পানিহাটিতে এভাবে অহরহ বিল্ডিং তৈরি হওয়ার মতো ব্যবস্থা যদি চলতে থাকে, তাহলে মধ্যবিত্ত মানুষ যারা ফ্ল্যাট কিনে যারা জীবনের সঞ্চয়কে তারা দিয়ে বা বিভিন্ন ব্যাংক থেকে লোন ইত্যাদি নেওয়ার মধ্য দিয়ে যেই বাসস্থানের ব্যবস্থা করবে, সেটা তো একটা অনিশ্চয়তার মধ্যে, কারণ এই বিল্ডিংটা তো আনাতরাইট হয়ে গেল। স্বাভাবিকভাবে এখন মালিক পক্ষ যদি কোর্টের দ্বারস্থ হয়, স্বাভাবিকভাবে কোর্ট এটাকে ডেমোলিশনের অর্ডার দেওয়ার মতো বাস্তবতা হয়ে গেছে, তাহলে পরে এই মানুষগুলোর কি হবে? আমার মনে হয় পৌর প্রশাসন এই নিয়ে একটু সঠিকভাবে নড়ে চড়ে বসা উচিত এবং আরো তদন্ত করা উচিত যে এরকমের ঘটনা পানিহাটিতে আরো কোথাও ঘটে যাচ্ছে কিনা, কারণ এটা একটা চক্র ছাড়া এই ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে না। এতক্ষণ ধরে আমরা শুনলাম এই আবাসনের যারা জমির মালিক ছিলেন তাদের কথা, শুনলাম ফ্ল্যাট কিনে যিনি নিজেকে প্রতারিত বলে মনে করছেন তার কথাও। কিন্তু যেটা সবচেয়ে বড় অভিযোগ উঠে আসছে যে প্ল্যানটি, এই যে বাড়ির প্ল্যান, সেই প্ল্যানটি নাকি আদৌ অনুমোদন করেননি পানিহাটি পৌরসভার কর্তৃপক্ষ। এ বিষয়টা নিয়ে আমরা কথা বলবো এখন সরাসরি পৌরপ্রধান মলয় রায়ের সাথে। মলয় রায় কি জানাচ্ছেন আমাদের? দেবিদা, এই যে একটা বিপুল
একটা জালিয়াতির কথা উঠে আসছে আমাদের পানিহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে, যে কোনো প্ল্যান স্যাংশন হয়নি, 9 কাঠা জমির উপর 5 তলা বাড়ি তৈরি হয়ে গেছে, প্রায় 30টা ফ্যামিলি সেখানে বসবাস করে, তারা প্রত্যেকেই এই মুহূর্তে চরম বিপদের মধ্যে রয়েছে। পৌরসভাগতভাবে আপনারা কি স্টেপ নিচ্ছেন বা কি ভাবছেন? পৌরসভা তো এই ব্যাপারটা পৌরসভার নোটিশ আসার পর আমরা ইনকোয়ারি করেছি, আমাদের ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট থেকে ইনকোয়ারি হয়েছে, পিডব্লিউডি থেকে ইনকোয়ারি হয়েছে। তাতে আমরা দেখছি যে হোল্ডিং নাম্বার, স্যাংশন বিল্ডিং প্ল্যান নাম্বার দিয়ে এরা রিপোর্টটা তৈরি করেছে সেটা জাল, এবং সেটা 22 নম্বর ওয়ার্ডে সুশান্ত দাস নামে এক ভদ্রলোকের নামেই স্যাংশন নাম্বারটা আছে, এই ডেটটা আছে। স্বাভাবিকভাবেই এরা জাল করেছে। আমরা এটাকে আরও ভালো করে দেখছি, আমাদের ইঞ্জিনিয়াররা দেখছে, এবং এর বিরুদ্ধে আমরা ড্রাস্টিক অ্যাকশন নেব, আমরা সেদিকে এগোচ্ছি। এখানে চেয়ারম্যানের সই নকল করা হয়েছে বলা হচ্ছে, ইঞ্জিনিয়ারিং সই নকল করা হয়েছে এবং স্ট্যাম্প নকল করা হয়েছে। হ্যাঁ, সম্পূর্ণটাই জাল জাল করা হয়েছে, এটা অস্বীকার করে লাভ নেই। এখন জালটা কীভাবে এটা আমরা দেখিনি, 16 সালের ব্যাপার তো, তখনকার যিনি চেয়ারম্যান ছিলেন তিনি এখন বেঁচে নেই, সবাই জানেন, স্বপনবাবু ছিলেন। স্বাভাবিকভাবেই তার সইটাকে আমরা দেখে নিচ্ছি ভালো করে কি আছে না আছে, তবে জাল এটা প্রমাণিত, আমরা এর বিরুদ্ধে যা অ্যাকশন নেওয়ার আমরা নেব। পানিহাটির মতন জায়গায়, পানিহাটির মতন এক গ্রেড পৌরসভায় আমরা আপনাদের এতক্ষণ ধরে দেখালাম যে একটি 9 কাঠা জমির ওপর 5 তলা বাড়ি তৈরি হয়েছে, এবং সেই বাড়ির কোনো রকম স্যাংশন প্ল্যান পানিহাটি পৌরসভার কাছে নেই। 2016 সালে এই প্ল্যানটি নাকি স্যাংশন হয়েছিল। পুরো ঘটনাটা আপনারা দেখলেন, এবং যে অভিযোগ আমাদের কাছে আসে যে এই ধরনের ঘটনা পানিহাটি পৌরাঞ্চলে বলুন, আশেপাশের অন্যান্য পৌরসভাগুলোতেও নাকি খুঁজলে পাওয়া যাবে। আমরা অবশ্যই খোঁজ করবো, কিন্তু যে কথাটা আপনাদের এখনো পর্যন্ত জানানো হয়নি, যে অভিযুক্ত, যার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, অর্থাৎ যে ডেভেলপারের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তিনি কে? আমরা যে সমস্ত ডিডগুলো দেখলাম, যে সমস্ত কাগজপত্রগুলো দেখলাম, তাতে কিন্তু স্পষ্ট উল্লেখ রয়েছে তার নাম তাপস ভগত। তাপস ভগতকে যে ছবিগুলো এখন আপনারা দেখছেন তাতে বুঝতে পারছেন এই তাপস ভগত রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী একজন মানুষ, তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতা, এমপি, এমএলএ, ব্যারাকপুরের এমএলএ, ব্যারাকপুরের এমপি, তার সঙ্গে তার ওঠা বসা। সুতরাং জল যে অনেক গভীর সে বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। পৌরসভা জানালো তার বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে, তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু সেই ব্যবস্থা কতটা কার্যকরী হয়, কারণ যে ছবি আপনারা দেখছেন এখন, অর্থাৎ অভিযুক্তর সাথে রাজনৈতিক নেতাদের যে ঘনিষ্ঠতা, সেই ঘনিষ্ঠতা এই তদন্তে বা এই যে খবরের কোনো অন্তরায় হয়ে দাঁড়াবে না তো? এই প্রশ্ন যেমন থেকে যাচ্ছে, পাশাপাশি আপনাদের কাছে আমাদের একটা আবেদন রয়েছে 7 নিউজের পক্ষ থেকে। আপনাদের এলাকায় এ ধরনের যদি কোনো কনস্ট্রাকশন গড়ে উঠতে দেখেন, সন্দেহ হয়, আমাদের জানান। আমরা অবশ্যই সেই বিল্ডিং নিয়ে, সেই নির্মাণ নিয়েও কিন্তু আমাদের এই তদন্তের কাজ চালাবো, কারণ 7 নিউজ একমাত্র নিউজ চ্যানেল যে চ্যানেলে কোনো বিজ্ঞাপন চলে না। শুধুমাত্র আপনাদের ভরসায় আমাদের চ্যানেল চলে, আপনাদের ভরসা, আপনাদের আশীর্বাদ, এটাই শুধুমাত্র আমাদের চ্যানেলে চলার পথ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট আমাদেরকে শুধরে দিতে পারে, আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করতে পারে। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, পানিহাটি।